দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে জেকে ভয়েস গেমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং এই করোনার মহামারীতে সবাইকে ঘরে থাকার আহ্বান। দর্শক, আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এমন একজন ব্যক্তি যার কথা না বললে নয়, যিনি এই করোনা যুদ্ধে নিজেকে জয়ী করে আমাদের মাঝে ফিরে এসেছেন। দর্শক, আমরা এখন সরাসরি করোনা যুদ্ধে বিজয়ী মোহাম্মদ আকিব মোল্লার কাছে চলে যাব। তার মুখ থেকে শুনতে পাবো কিভাবে তিনি এই যুদ্ধে জয়ী হলেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এমন একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। তো আজকে আমি আমার করোনা জয়ের যে কিভাবে হলাম এই বিষয়ে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। যে আসলে এটা কেমন, বা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে এটা কেমন বা কি খেলে পারে সারে, অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব হতে পারে। তো আমি আমার জীবন থেকে যা উপলব্ধি করছি সেটা সবার মাঝে শেয়ার করবো। আশা করি যে এই ভিডিওর মাধ্যমে কেউ না কেউ উপকৃত হবে। আসলে এখানে কিছু ট্রিটমেন্ট থাকবে, যে কীভাবে ট্রিটমেন্টটা নিয়েছিলাম আর কীভাবে কী করছি, এটা সব এখানে বিস্তারিত আমি এখানে তুলে ধরবো। অবশ্যই অবশ্যই। আপনারা যাকে দেখতে পাচ্ছেন ইনি একজন করোনা বিজয়ী রোগী। তার জীবনের গল্প আমরা শুনবো তার কাছ থেকে। তা বলতেছি মামা, যে আপনি নিজেকে কখন থেকে এই আপনার করোনা হয়েছে কি না এটা বোঝার জন্য আপনি কি পদক্ষেপ নিলেন? আসলে আমি যখন করোনা টেস্টে দেই তখন আমার ভিতরে কোনো সিমটম ছিল না। তো আমিও আক্রান্ত হয়েছি, আমার ছোট বোনও কিন্তু আক্রান্ত হয়েছে, দুজন একই ফ্যামিলিতে দুজন আক্রান্ত হয়েছি। ছোট বোনের আমি কালুখালী হাসপাতালে 3বার গেছি। যেহেতু আমরা জানি কালুখালী উপজেলায় কিন্তু আমাদের করোনার রোগীদের চিকিৎসা আমাদের নতুন একটা হাসপাতাল হয়েছে। হ্যাঁ, তো ওইখানে আমি 2 থেকে 3বার গেছি। তো আমার সন্দেহ হয় যে ওখান থেকে আমার মনে হয় যে করোনা ভাইরাসটা আমার ভিতরে প্রবেশ করছে, আমার সন্দেহ হয়। কিন্তু আপনার ভিতরে কি কোনো লক্ষণ কাজ করছিল ওই মুহূর্তে? ওই মুহূর্তে আমার ভিতরে কোনো সিমটম ছিল না, উপসর্গ কোনো ছিল না, জ্বর ঠান্ডা কাশি যাবতীয় কিছুই ছিল না। কেন টেস্ট দিলাম একটা প্রশ্ন থাকতে তাহলে করে আপনি কেন টেস্ট দিলেন? অবশ্যই অবশ্যই। তো আমি ওখানে গেছিলাম, আমার ছোট বোনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, ডাক্তারের কাছে গেছিলাম। তাকে ট্রিটমেন্ট করার জন্য ওখানে গেছিলাম, 2-3বার গেছিলাম ওখানে। যাওয়ার পর ওখান থেকে যেহেতু আমি অপারেশন করবো, একটা প্রিপারেশনের ব্যাপার আছে। এখন তো যে কোনো রোগীর লক্ষণ ছাড়াও এখন ধরা পড়তেছে। তো আমার মনে একটু সন্দেহ হলো যে টেস্ট করে নিই। ডাক্তার জালাল মামা, খন্দকার আবু জালাল মামা, কালখালী উপজেলার প্রধান, তো উনি নার্স দিয়ে আমাকে পরীক্ষার জন্য দিল এবং 8 তারিখে আমি নমুনাটা পরীক্ষার জন্য দিই, 8 তারিখে। এবং 13 তারিখে আমি রিপোর্ট পাইলো পজিটিভ। 13 তারিখে রিপোর্ট পাইলো। অনেকে আবার প্রশ্ন থাকতে পারে যে করোনা ভাইরাসটা, অনেকে আমাকে ফোনে বলছে যে করোনার তুই রক্ত দিছিলি কবে টেস্টের জন্য, আর অনেকে ফোন দিছে। তো আসলে করোনা রোগের যে নমুনাটা নেয় আসলে রক্ত না, সেটা হলো যে একটা কার্টুন করে যে কান আমরা কটন বার যেটাকে বলে, ওইটার মাথায় তুলা থাকে, তুলা দিয়ে ওইটার না প্রথমে গালের 2 পাশে থেকে নেওয়ার পরে ওইটাই আবার নাকের ভিতরে দেয়। এই নাকে একবার দেয়, এই নাকে একবার। এইটা হলো পরীক্ষা, ঠিক আছে? রক্ত দিয়ে টেস্ট করানো হয় না, ঠিক আছে? আচ্ছা মামা, আমরা যতদূর জানি যে আপনি এই করোনার মহামারীতে স্বেচ্ছাসেবক হিসেবে সরাসরি মাঠে নিযুক্ত ছিলেন, সেখান থেকে আপনার কোনো কিছু হয় না এরকম প্রশ্ন আসে না তো আপনার মনে? আচ্ছা, ধন্যবাদ। প্রশ্নটা আমি বুঝছি। যেহেতু আমি এখানে আমাদের তারুণ্যের প্রতি আশিক মোহাম্মদ মিতুল ভাই
সেখানে একটা কমিটি, স্বেচ্ছাসেবকের কমিটি গঠন করে দিয়েছে যে করোনা ভাইরাসের সময় আসলে অনেকে ঢাকা থেকে আসছে, বাইরে থেকে আসছে, আসলে যে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এটা অনেকেই অভিজ্ঞ না। এদের জন্য আমরা স্বেচ্ছাসেবক গোয়ালিয়া 8 নং ওয়ার্ডের গোয়ালিয়া ইউনিয়নে গঠন করছি। তো সেখানে আমি ছিলাম। আরেকটা ব্যাপার হচ্ছে যে কালুখালী উপজেলার ভিতরে যারা করোনা আক্রান্ত হয়ে মারা যাবে, মাননীয় নির্বাহী অফিসার কামরুল নাহার স্যার উনি কিন্তু একটা কমিটি গঠন করে দিয়েছেন, 10 সদস্য বিশিষ্ট একটা কমিটি। সেখানে সেই কমিটির ভিতরে আমি আছি। কোনো ব্যক্তি করোনায় রোগী যদি মারা যায় সেটার দাফন কাফন, কবরস্থানের খনন কাজ এগুলো কিন্তু আমাদের করতে হবে। যদিও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে শুকরিয়া, আমাদের কালখালীতে এরকম করোনা রোগী এ পর্যন্ত মারা যায়নি। তো সেখান থেকে সন্দেহ আসতে পারে না যে আমি যেহেতু ওখানে যদি করোনা রোগী মারা যেত তাই পরে সেখানে আমি যেতাম, ওইখান থেকে হয়তো বা আমার করোনার আক্রান্ত একটা ইফেক্ট হতে পারতাম, কিন্তু সেই রকম তো কালখালীতে এরকম ইফেক্টেড হয় নাই, কেউ মারা যায়নি। তো আমার সন্দেহ যে কালখালী হাসপাতালে যেহেতু ওখানে করোনা রোগী থাকে, আমি যখন টেস্টে গেছিলাম ওখানেও 12 জন তখন ছিল, ওখান থেকে একটা সন্দেহ যেতে পারে। এবং উপজেলা বিভিন্ন লোকের সাথে কাজ করি। তো আমার সংস্পর্শে যারা ছিল করোনা ধরার পরে তাদেরকে নমুনা পরীক্ষা দিয়েছে, ইনশাল্লাহ তাদের কারোরই পজিটিভ আসেনি। আমার ইসলামিক ফাউন্ডেশন সারা এদের টেস্ট করেছি এবং আমার আশেপাশের বন্ধু ছোট ভাই যারা ছিল এরা টেস্ট করেছে, আসলে ওদের পজিটিভ আসেনি, হিসেবে নেগেটিভ আসে। তো সেই হিসেবে দেখো যে তখন কিন্তু আমি তাদের সাথে বেড়াইছি। মানে আমি যে 8 তারিখে নমুনা দিয়ে আসছি, 8 তারিখ থেকে 13 তারিখ একটা ব্যাপার স্যাপার আছে, কিন্তু 8 তারিখ কোথায় আর সেখানে 13 তারিখ, এই যে আমি 5-6 দিন এটা কিন্তু আমি কিন্তু ওই সময় আমি নিজের অবগত না, তখন আমার ভিতরে যেহেতু কোনো উপসর্গ ছিল না, আমি বেড়াইছি আর ঘুরে বেড়াইছি বন্ধু বান্ধব। এবং আমার সন্দেহ হয়েছে যে যাদের সাথে বেড়াইছি ওদেরও বলছে যে তুই আমার সাথে বেড়াইছি, আমার পজিটিভ আসছে, ওরাও চিকিৎসা দিচ্ছে, কিন্তু তাদের কারোরই পজিটিভ আসেনি। তার মানে এটা যে ছোঁয়াচে রোগ একেবারে সেটাও কিন্তু ভাবা যাবে না। এটা আর এটা হলে যে খারাপ কিছু পরিবেশ হবে বা আপনি মারা যাবেন, এটা এর নিশ্চয়তা নেই। এটা আসলে তো যেহেতু আক্রান্ত হচ্ছে অনেক, কিন্তু মারা যাচ্ছে 1% লোক মারা যাচ্ছে, এটা স্বাভাবিক, এমনি তো আমাদের বাংলাদেশে এমনি মারা যায়। এই ব্যক্তিটা মারা যাবে যার ভিতরে শ্বাসকষ্ট সমস্যা আছে। আমাদের বয়সে আমাদের হলে পরে আমাদের তো শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে, এই অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে, আমাদের সমস্যা হবে না। এই জন্য যারা আমি এফেক্টেড হয়েছি, কিন্তু আমি ওই মুহূর্তে যখন আমি এফেক্টেড হইলাম 13 তারিখে শুনলাম, তখন কিন্তু আমি আমার পরিবার থেকে একটা ব্যাপার, পরিবার থেকে কিন্তু আলাদা হয়ে গেছি নিশ্চয়ই অটোমেটিকলি। হ্যাঁ, সবারই উচিত। আমি তো একটা সচেতন নাগরিক, সেই হিসেবে আমি জানি যে ফ্যামিলিতে আমার পিতা মাতা বৃদ্ধ, এদের ইফেক্টেড হলে পরে এদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে কম। ফার্স্ট তাদেরকে আমি আলাদা করে দিয়েছি এবং আমার ছোট বোন যে এফেক্টেড হয়েছে দুজনেই আক্রান্ত ছিলাম। হওয়ার পরে দুজনই ওইখানে রান্না বান্নার জন্য রাইস কুকার, প্রেসার কুকার, যাবতীয় চাল ডাল যাওয়ার আগে একটা ঘরের ভিতরে আমি রান্না করেছি। আমার রান্না করার এক্সপিরিয়েন্স আছে, আমি রান্না করতে পারি এখন, ঠিক আছে। তো ওখানে রান্না করেছি এবং খাওয়া দাওয়া করছি দুইজন দুই, ওর প্লেটগুলো আলাদা ছিল, আমার প্লেটগুলো আলাদা ছিল। কারণ দেখা গেল যে করোনা ভাইরাসটা আমার হয়েছে, আমারটা সাইড যেতে পারে, দেখা গেল যে ওরটা আছে, ওর থেকে তো আমার আবার যেতে পারে, বাইরে যেতে পারে আর কি। তো ওই দিক লক্ষ্য করে আমরা দুজন পৃথক থাকছি, একই ঘরে থাকতাম, পৃথক থাকতাম, খাওয়া দাওয়া সব আলাদা আলাদা করতাম। ওর প্লেটগুলো আমি ব্যবহার করতাম না, আমার প্লেটগুলো ও ব্যবহার করতাম না। আচ্ছা, যেদিন আপনি প্রথম শুনলেন যে আপনি করোনায় আক্রান্ত হয়েছেন, আসলে সেদিন আপনার মনের অবস্থাটা কেমন ছিল? আপনি কি হতাশ ছিলেন না, বা বাঁচবেন কি বাঁচবেন না এরকম একটা কাজ করতেছিল না নিশ্চয়তা মনের মধ্যে? আসলে আমি যখন করোনা ধরা পেয়েছি তখন একটু মনের ভিতরে যে আসলে তখন একটু ভয় কাজ করছে যে আসলে কি করবো এখন, এই মুহূর্তে কি করা উচিত, কি হবে, একটা টেনশন আমার ভিতরে কাজ করছে হঠাৎ করে। তারপরে দেখলাম যে আসলে আমি যদি ভেঙে পড়ি তাহলে তো আমার ছোট বোন, ওর অপারেশন করছে মাত্র, সবে মাত্র, তো আমি ভেঙে পড়লে পরে তারপরে ও শোনার পরে কিন্তু অনেক কান্নাকাটি করছে, প্রথমতেই শুরু করে দিয়েছে।
তারপর আমি দেখলাম যে আমি যদি মনোবল ভেঙে ফেলে যে আমি এটা হলে পরে বাঁচবে না এগুলো, তো আমি ওরে আশ্বাস দিচ্ছি যে এটা হলে কিছু হয়নি, আর কিছুই হয়নি। আমরা আলাদা থাকি, দুদিন খাওয়া দাওয়া করে 3 দিনই ছেড়ে যাবো না। তখন কিন্তু ছোট বোন কান্না বন্ধ করছি। যদি আমি বলতাম যে এটা হলে পরে তো বাঁচার লক্ষণ নাই, তো তাহলে ওরা তো সমস্যা হতো। তো সেই দিক থেকে লক্ষ্য করে আমি যতটুকু পারছি ওকেও মানে বুঝতে দিইনি, ওকেও হাসি খুশি রাখছি আর কি আমার দিক থেকে, যাতে ও মানে মনের থেকে দুর্বল না হয়। আসলে স্বাভাবিকভাবে সবারই ভয় পাওয়ারই কথা দর্শক, কারণ এটা এমন একটা রোগ যার ভ্যাকসিন এখনো আবিষ্কার হওয়া সম্ভব হয়নি। আর একবারে ফাইনালভাবে কবে আবিষ্কার হবে তাও এখনো জানা সম্ভব না। যা গবেষণায় দেখা যাচ্ছে অনেক লেট হয়ে 1 বছর 2 বছর 3 বছর লেগে যেতে পারে। আবার এই রোগটা যে খুব সহজে আমাদের মাঝ থেকে চলে যাবে তাও না। তবে হ্যাঁ দর্শক, অবশ্যই আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে নিজ নিজ সৃষ্টিকর্তার উপরে, কারণ তিনি চাইলে সব পারেন। তিনি চেয়েছেন বিধায় আজকে কিন্তু যে লোকটা আমাদের মাঝে বসে আছেন তিনি করোনার কাছে নিজেকে হার মানায় নাই, বরঞ্চ করোনাকে পরাজিত করে আমাদের মাঝে আজকে এসে উপস্থিত হয়েছেন। অনেক শুকরিয়া জানাই উপর আল্লাহর প্রতি যে আমাদের খুব কাছের লোক, এই সমাজের লোক, যিনি সমাজের প্রতিটা অঙ্গনে নিজ থেকে কাজ করে যান নিঃস্বার্থে, তিনি আমাদের মাঝে সুস্থভাবে এখন আছেন। তো দর্শক, আমরা আবার তার কাছে প্রশ্ন করব, আপনি যখন করোনার মধ্যে হোম কোয়ারেন্টাইনে অর্থাৎ যে আইসোলেশনে ছিলেন, তখন আপনাকে বিভিন্ন পর্যায় থেকে অনেকটা চাপ প্রয়োগ করা হয়েছে অবশ্যই। তখন আপনার মনের অবস্থা এবং আপনি সেই সময় কি কি পদক্ষেপ গ্রহণ করছেন, কি ওষুধ ব্যবহার করছেন, কিভাবে চলেছেন, সেটা আমাদের দর্শকদের মাঝে সুন্দরভাবে তুলে ধরবেন, যাতে তারা এ বিষয়ে অবগত থাকলে ভবিষ্যতে দুশ্চিন্তার মধ্যে না যায়। ধন্যবাদ। একটা কথা যে যখন আমি ইফেক্টেড হয়েছি তখন কিন্তু এটা খবরটা কিন্তু অনেক জায়গায় ছড়াই গেছে। ছড়ানোর পর অনেকেই কিন্তু আমাদের ফোন দিছে যে আসলে কি খবর, সত্য কি না। তখন কিন্তু অনেকেই আমাকে আমার স্যাররাও ফোন দিছে। ফোন দেওয়ার পরে ওনারা একটা আশ্বাসই দিয়েছে যে সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে, সুস্থ হয়ে যাবেন। এইগুলো মানে ওনারাও ট্রিটমেন্ট দিচ্ছে, কারণ এখন তো কি ট্রিটমেন্ট লাগে যেহেতু ভ্যাকসিন তৈরি হয়নি আপাতত, কি কি নেওয়া লাগবে বা কি খাওয়া লাগবে এটা কিন্তু অনেকেই এখন জানে, অনেকেই এই বিষয়ে এখন অভিজ্ঞ হয়ে গেছে। তো প্রাথমিক পর্যায়ে আমার যখন ইফেক্টেড হয়েছিল তখন আমি আমার 5-6 দিন পরে তখন আমি ওই খাওয়া দাওয়ার ভিতরে ফার্স্ট লেবু, বাজার থেকে অনেক লেবু কিনলাম এবং লেবু খাওয়ার পর লেবু ভাত দিয়ে খেতাম সবসময়। লেবুটা যে আমি একটু বলবো যে আসলে এখন আমি ওই ট্রিটমেন্ট আসলে এই বিষয়টা শুনলে পরে হয়তো বা সবাই এই ভিডিওটা দেখলে পরে অনেক উপকৃত হবে। সেই বিষয়ে বলে যে আমি কিভাবে ট্রিটমেন্ট নিয়েছি এবং কি খাইছি এই বিষয়ে আমি এখন একটু বলবো। প্রথমে আমি ওই লেবু চাপায় খাইছি, ছোট বোনেরও খাইতে দিয়েছি, আমিও খাইছি। তারপরে গরম চা, আদা, লবঙ্গ, যেটা আমি এখনো খাচ্ছি, লবঙ্গটা চাপাচ্ছি, লবঙ্গ দিয়ে আদা দিয়ে চা বানিয়েছি, গরম করে চা প্লাস আমি ওই লেবুনের ভিতরে সব কিছু নিয়ে আসছি, ওইখান থেকে সব কিছুই কারেন্ট দিয়ে হিট দিয়ে পানিটা গরম করে করতাম। এবং খাওয়া দাওয়া দুপুর থেকে ভাত মনে করে শাকসবজিটা বেশি খেয়েছি, কারণ আমি তো জানি ইন্টিগ্রেটে আমার শরীরে ইন্টিগ্রেটটা তৈরি করতে হবে। এবং শাক সবজি, কবুতরের মাংস, দেশি মাছ, মুরগি, প্রচুর পরিমাণে ভিটামিন জাতীয় এই জাতীয়। আর আমি যখন খাইছি ওই মানে সবসময় ঘন্টার দেখা গেল যে কোনো সময় বসে থাকিনি। আমার অনেকেই ফোন দিয়েছে যে গলা যেন না শুকায়, তো সবসময় কিছু না কিছু খাইতাম। এই কোনো সময় আদা খাইতাম, কোনো সময় লেবু খাইতাম, লবঙ্গ চা খাইতাম, এগুলো দিয়ে তারপরে ভাত খাইতাম, পেট ভরে ভাত খাইতাম, সবগুলো খাইতাম। এবং ফার্স্ট তখন আমি শুনলাম হলো বিকেলবেলা 4টার সময় ফোন দিয়ে আমার বললো যে ডক্টর আবু জালাল ডাক্তার, উনি আমার ফোন দিয়ে বলে পজিটিভ। তখন কিন্তু ওই আমি ওই ট্রিটমেন্টগুলো শুরু করলাম। ফার্স্ট একটা পাত্রে, একটা পরিষ্কার পাত্রে 1 লিটার মতো পানি দিলাম। পানি নেওয়ার ভিতরে ওর ভিতরে
100 গ্রাম মতো আদা কেটে দিলাম, 3টা লেবু, লেবুটা তো গোল চাক চাক করে কেটে দিলাম, 3টা লেবু, 7-8টা লবঙ্গ দিলাম। এরপরে কিছু কাঁচা হলুদ দিলাম, কিছু সরিষার তেল দিলাম, লবণ দিলাম, সীমিত পরিমাণে। দেওয়ার পরে ওই পানিটা হিট করলাম, হিট করে পরে তো একটা ভাপ, একটা ধোঁয়া সৃষ্টি হবে। হ্যাঁ, তো ওই ভাপটা উঠতে থাকলো এবং নিচে হিট উঠতে লাগলো। তারপরে আমি ওই করছি নাকি ওই পাতিলের কাছে মুখ নিয়ে গামছা দিয়ে মুখটা ঢেকে, গামছা দিয়ে ঢেকেছি। ঢাকার পর পুরোটা, তখন তো ওই ভাপটা বাইরে বেরোতে পারছে না, না, না। পুরা শরীরে আমার কাজ করতেছে, মুখে রাখতেছে। এই লাগার পরে নাক দিয়ে শুধু টানছি, বাইরে ছেড়ে দিচ্ছি, কারণ আমি নিশ্চিত যেটা, ওটা বের করে দিতে হবে বাইরে। হ্যাঁ নিশ্চিত যেটা, এটা তো আমার ঠিক আছে, কিন্তু যেটা বের করছি ওটা তো আমার পাতিলের ভিতর যাবে না না। না, তাহলে তো হইলো না, মানে আপনার নিশ্চিত অক্সিজেন না, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছে, হ্যাঁ। এটা তো দূষিত, হ্যাঁ। ঠিক আছে। এরকম নিয়ে বাইরে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। এরকম নেওয়ার পরে ছোট করে নিয়েছি, দুইজন অনেকক্ষণ করে 10 মিনিট করে নিয়েছি। এটা নেওয়ার পরে কি প্রবলেম হবে, প্রচন্ড নাক জ্বলবে, এই নাকটা প্রচন্ড জ্বলবে, কারণ ওখানে আদারি আছে, ঝাঁজ আছে একটা, অনেক মশলা মশলা নাকি এটা ঝাঁজ জাতীয়, ঝাল ঝাল। হ্যাঁ ওটা তো একটা ঝাঁজ আছে, নাক দিয়ে টানলে পরে একটা ধরনের নাকের দিকে চলাফেরা করবে, সমস্যা নেই। করার জন্য নাক দিয়ে টাইনি এরকম 15 থেকে 20 মিনিট নিয়ে, এবং প্রতি ঘন্টা 1 ঘন্টা পর পর এটা কন্টিনিউ দিচ্ছি যতদিন আইসোলেশনে ছিলাম। এটা নেওয়ার পরে আবার ওই পানিটা যখন একটু হালকা গরম থাকতো, ওই পানিটা আবার 5 থেকে 6 লোক খাইতাম, ওই পানিটাই লবণ টবণ দিয়ে যায়, সুন্দর, মানে যদিও খারাপ লাগতো তারপরে খাতাম, তারপরেও খাইতে হবে, খাইতে হবে, বাঁচার জন্য লড়াই করে যেতেই হবে। ছোটবেলা খাইতে পারে, তারপরে ও খাইতো, আমি বলার পরে খাইতে, তা হয় নাই, তার আমি বলতাম যে কিছুই হয় নাই, তারপরে খা, ঠিক আছে। খাইছে আর কি, কন্টিনিউ খাইছে। তারপরে ঘন্টা 1 ঘন্টা পর পর চা খাইতাম, মানে আদা লবঙ্গ গুঁড়া করে ছোট ছোট টুকরা করে ওইটা চার ভিতরে দিয়ে পানি গরম করে ওটা খাইতাম, ঠিক আছে। এটা মোটামুটি। আর আমাদের একটা কথা না বললে নয়, তারুণ্যের প্রতি যুব সমাজের অহংকার, আশিক মোহাম্মদ মিতুল ভাই। তো আমি যেহেতু স্বেচ্ছাসেবক কমিটিতে ছিলাম, বিভিন্ন প্রোগ্রামও অ্যাটেন্ড করছি, মিতুল ভাই কিন্তু শুধু আমার জন্য না, এই কালুখালী বালিয়াকান্দি পাংশাতে যারা করোনায় আক্রান্ত হয়েছে এদের কিন্তু ওষুধ দিয়ে, খাদ্য সামগ্রী দিয়ে যাবতীয় হেল্প কিন্তু তিনি করতেছেন, এবং আমাকে ওষুধ দিয়ে এবং যাবতীয় খাদ্য সামগ্রী দিয়ে আমাকে হেল্প করেছেন। এবং একটা ওষুধ খাইছি, সেটা হলো ডক্সিন 100, স্কাবো 6, এগুলো মিতুল ভাই দিয়েছিল আমাকে, এনামুল হক সেতু, ওরাও খাইছে। ওরা যেহেতু আমার সংস্পর্শে ছিল, ওরা 5-7 জন ছিল, এনামুল হক সেতু, তুরান, শাহিন, রবি, এরাও ছিল আমার সঙ্গে, ওরাও ওষুধগুলো নিয়ে আসছে, মিতুল ভাই দিয়েছিল, ওরা নিয়ে আসছিল, মিতুল ভাই ওষুধ দিয়েছে, ওইগুলো আমরা খাইছি। একটা হলো 7 দিন আমরা ওষুধটা খাইছি, স্কাবো 6, ওইটা প্রথম দিন আনার পর 2টা একসাথে খাইছি, এবং পরবর্তী 7 দিন সকালে একটা, রাত্রে একটা করে খাইছি। আর ডক্সিন 100, ওইটা শুধু প্রতিদিন রাত্রে একটা করে খাইছি, এই ওষুধটা 7 দিন খাইছি। আর সচরাচর ঠান্ডার জন্য মনাস, কাশির জন্য মনাস, রফেনাদিন 120 আর সিরাপ একটা কাশির জন্য খাইছি। এবং আসলে আমি তো, যেহেতু আমার উপসর্গ কিছু ছিল না, আমি যখন ইফেক্টেড হই তার 9তম দিন আর 10তম দিন, এই 2 দিন আমার ভিতরে সিমটম ছিল, সেটা আমি শেয়ার করব। প্রথমে 9তম দিনে ভোরের দিকে 4টা, 4:30টার দিকে আমার ঘুম ভেঙে গেছে, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। তারপর আমি জাগিয়ে গেছি, জাগিয়ে বসেছি, বসার পর এখন কি গলার ভিতরে চুলকাচ্ছে, এই পাই দিয়ে প্রচন্ড চুলকাচ্ছে, এই সাইড দিয়ে প্রচন্ড চুলকাচ্ছে। তো আমার সন্দেহ হলো, ঢেক গিলতে গেলাম, যে প্রচন্ড ব্যথা, ঢেক গিলতে পারতেছি না। তখন আমার একটু সন্দেহ হলো, একটু টেনশন কাজ করছিল আপনার মাথার কাজ মধ্যে। করছে, মনে হয় সিমটমটা শুরু হলো, মনে
মনে হয় করোনার ভাইরাসটা ওইটা শুরু হয়ে আসছে রোগটা শুরু হয়ে গেল রমজানের দিকে। তখন আমি ছোট বলতে আমি কিছু বলি না, ওর জিজ্ঞাসা করলাম তোর কি গলা ব্যথা আছে নাকি, ঠান্ডা মানে কাশি টাশি, তো বললো না আমার কিছুই নেই, ও গলা ব্যথা তুই ঘুমা। ঠিক আছে, আমি ওঠার পরে ওইখানে ফ্লোরে বসে 3টা লেবু বসে এক নাগারে খাইলাম। খাওয়ানোর পরে তখন 5টার মতো বাজে, খাওয়ার পর তারপর আবার চা বানালাম, গরম করে প্রচন্ড চা বানাইলাম। এরকম চা একটা খাওয়ার পরে দেখা গেল যে আবার 20 মিনিট পর আরেকটা খাচ্ছি, প্রচন্ড গলা ব্যথা, টেনশন কাজ করতেছে আপনার টেনশন মধ্যে। কাজ করতেছে। তো তখন আনুমানিক 6টা 6:30 বাজে, 6টা 6:30 পরে প্রচন্ড গাও ব্যথা হয়ে গেল, গাও ব্যথা প্লাস জ্বর, প্রচন্ড জ্বর চলে আসলো, প্রচন্ড জ্বর। এরপরে দেখি যে মাথা ব্যথা, তারপরে কাশি, মানে প্রত্যেকটি যে উপসর্গ প্রত্যেকটি দেখা দিচ্ছে তখন আপনার। দেখা দিচ্ছে। তখন এই কদিন আর দেখা দেয়নি, নবম দিন থেকে শুরু হলো আমার। প্রথমে গলা ব্যথা থেকে শুরু হলো, তারপরে প্রচন্ড জ্বর, মাথা ব্যথা এবং প্রচন্ড গাও ব্যথা। তখন আমার একটু সন্দেহ হলো যে হয়তো বা এইটাই আমার ভিতরে এখন মনে হয় কাজ করতেছে। তারপর কাশি, প্রচন্ড প্রচন্ড কাশি, মানে এমন কাশি যে গলা, মানে ওই ভোরে কিন্তু আমার গলা শুকায় গেছে, গলা যখন শুকায় গেছে আর ফ্যান চলতেছে পর, মানে ঠান্ডাতে আমার ওই তখন বেশি ঠান্ডা লাগছে, প্রচন্ড গরম। আচ্ছা, এটা কি স্বাভাবিক মানুষের যে কাশি এরকম না অন্য কোনো? না, স্বাভাবিক না, আমার আগে যে কাশিগুলো ছিল ওইগুলো কাশলে পরে কফ বেরোতো, কিন্তু এটা কাশতেছি কিন্তু কফ নেই, শুকনা 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 কাশি, যে চুল গলা কাচ্ছে আপনার ভিতরে, গলাটা শুকায় গেছে। আমি যতই লেবু টেবু খাচ্ছি কিন্তু গলা শুকনা। শুকা যাচ্ছে ভালো। এতদিন আমি যে লেবু টেবু খাইছি গলা ভেজাবো না, গলা ভেজা থাকলে তো বোঝা যায় যে গলা ভেজা, আর শুকনা থাকলে বোঝা যায় যে শুকনা। ওই গলা শুকনা যতই কাশি কাশ হয় না, কাশতে কাশতে তাই বলতে মনে হয় যে তোমার কি গেল, মানে বমিও হতে চায় কিন্তু বমি হয় না। ঠিক আছে। তো দেখলাম যে বিপদ, তখন 12টা 12:30টার দিকে আমি স্বাস্থ্য ওষুধ লাগবে, তখন ওই কাশির ওষুধগুলো ছিল না, ঠান্ডার ওষুধগুলো। তো পরে ফোন দিলাম, ও আবার ওই বাজার থেকে বললাম যে এই সমস্যা, তো ও আবার ওষুধ দিলাম, তা জ্বালানো করে ফোন দিলাম, তো বললো যে এই ওষুধ খান, মনাস্টেন বলি আর কি, মনাস্টেন ফেনাটিন 120 টাকা, আর তারপরে কাশির সিরাপ 2 টাকা। খাওয়ার পরে 12টা 1টার দিকে দেখলাম যে গলা ব্যথাটা একটু নিচে নেমে আসছে। কমে গেছে, গলা ব্যথাটা। তারপর জ্বরের বড়ি নাপায় এক্সটেন্ড, জ্বরের বড়ি আসলে কি, জ্বরের বড়িটা আমি না থাকলে ওই 7 দিন যখনই ধরা পড়ছি তারপর থেকে নাপায় এক্সটেন্ড প্রতিদিন একটা, প্রথম লক্ষণটাই তো জ্বর, মানে শরীরে যে জ্বর যাতে না আসে ওটা প্রতিদিন একটা করে খাইছি। তো ওই দিন আমার জ্বর বেশিতে আসলে পরে ওটা সকালে একটা আর দুপুরে একটা বেশি করে খেয়েছি, এক্সট্রা খাইছেন ওই দিন আবার। যেহেতু জ্বর কাজ করতেছে, মাথা ব্যথা, তো ঠান্ডা কাশি, এইগুলোর কারণে দেখলাম যে আমি একটু বেশি করে খাই। তারপর আদা টাদা দিয়ে ওই দিনে আমি আবার ট্রিটমেন্টগুলো একটু বেশি নিচ্ছি অন্য দিনের থেকে, গরম পানি বা ওই ভাপ টাপ নেওয়া এগুলো একটু বেশি করে নিচ্ছি ওই দিন। এই সিমটমটা আমার 2 দিন ছিল, নবমতম দিন এবং 10মতম দিন, এই 2 দিন ছিল। 2 দিন যাওয়ার পরে দেখলাম যে আসলে স্বাভাবিক আসতেছে আর কি ঠান্ডা কাশি। যাওয়ার পরে 14 থেকে 15 দিন হয়ে গেল, 17 দিন হয়ে গেল আইসোলেশন নিয়ে আছে, নমুনাটা আমার পরীক্ষার দরকার। তো ডাক্তারকে ফোন দিলাম, তো জালাল মামা বললো যে আমি নিজেই করোনায় পজিটিভ আসছে, মানে ওই ডাক্তার প্রধানই এফেক্টেড হয়ে গেছে। আমি সহকারে কালখালী হাসপাতালে 15 জন, ঠিক আছে। তো আমার ভিতরে আরো টেনশনটা কাজ করতেছে। তখন একটু সন্দেহ হলো যে কি মামার থেকে তাহলে আমার হয়েছে নাকি, মামা তো আমার আপনি মামা গেছিলাম, অনেকক্ষণ কথা বলছি, ছোট বোনও ছিল, তখন একটু সন্দেহ হলো যে মামার থেকে হয়েছে নাকি, মনে করুন যে না নাও হতে পারে। ঠিক আছে, মামা তো অনেক সচেতন, সে তো সবসময় মাস্ক টাস্ক পরে থাকে, আমিও মাস্ক পরে থাকি। কিভাবে হলো আমি নিজেও জানি, নিজে জানার আমার সন্দেহ হয় না যে ওইভাবে ওই জায়গা থেকে হয়েছে। আপনি এমনি মনের চাই বা চাহিদা এমনি পরীক্ষা করেছিলেন মনে হয়, হ্যাঁ কিন্তু মানে পজিটিভ আসছে। হ্যাঁ। তো ওইভাবে যাওয়ার পরে তখন দেখলাম যে আমার তখন নমুনাটা আবার দেওয়া দরকার। তখন আমি দেখলাম যে আসলে
মামারে ফোন দিলাম, ইউনুস স্যারেরও ফোন দিলাম। স্যার বললো ঠিক আছে আপনি বাড়িতেই থাকেন, আপনার নমুনাটা নেওয়া হবে বাড়ি থেকে, ডাক্তার যেহেতু সংকট কালখালি। তো একদিন গেল, 2 দিনের দিন দেখলাম যে আমার বাড়ির পাশ দিয়ে পিপিটিভি করে, এটা হাস্যকর রহস্য, আমি মানে নিজেই হাসছি তখন। আমার বাড়ির পাশ দিয়ে আমি জানালার দিকে দেখতেছি, মসজিদ থেকে দেখলাম একজন লোক পিপি করে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে সোজা যাচ্ছে। হাসপাতালে। আমি বললাম যে, মারে বললাম যে এই ছোট বোন বললাম যে দেখতো ডাক্তার আসছে কিনা নমুনা নেওয়ার কথা। তো ওরাও রাস্তায় গেছে, যাওয়ার পরে বলতেছে যে ওই আরেকজনের ডাক দিচ্ছে, কয় দেখ তুই ডাক্তার নাকি চলে গেল ভুলে বাড়ি থেকে নিবার এসে। তো ডাকা হয়েছে, ও আর শুনতেছে না, ঠিক আছে, ও চলে যাচ্ছে, ঠিক আছে। যাওয়ার পরে আমি হাসপাতালে ফোন দিচ্ছি, কয় না আমাদের কেউ যায়নি, আমার ক্লিয়ার করে তো গাড়ি বাড়ি নিয়ে আরো 4-5 জন লোক যেতে, একা তো যাবে না। তা আমি মনে করলাম তাহলে কে গেল। তা ঘন্টাখানিক পরে ওই লোকই দেখি আবার ফিরে আসছে ওই রাস্তায়। তো আমি না যাই একজনের জেরোডার ফোন দিছি, বললাম যে দেখতো কি রাস্তায় ডাক্তার না কি। তো বলছে যাই তুই কে, তা বলছে যে আমার বাড়ি রতন দিয়ে যাও। তাহলে তখন একটু আমি হাসপাতালের সিমটম দিতে গেছিলাম, তোমরা পরীক্ষার জন্য দিয়েছিলাম, আমি পজিটিভ আসছিলাম, দ্বিতীয়বার পরীক্ষার জন্য আমি দিয়েছি, ঠিক আছে। দ্বিতীয় পরীক্ষার জন্য ওই পাইলে যে হাইটি দিয়েছে, তখন আমার মনে হলো যে আমি বাড়ির কাছে হাসপাতাল, আমি যাইনি, আর ও রাত্রি দিয়ে আজকে বাগপাড়া থেকে ও অত দূর চলে গেল। আমি মনে করলাম ঠিক আছে, তাহলে আমি ওই দিন বিকেল হয়ে গেছে আর কি, 1টার দিকে গেছে, 2টা পর্যন্ত হাসপাতাল এমনি বন্ধ হয়ে যায়। তো আমি ওই দিন না যাই, পরের দিন বাজার থেকে পিপি কিনলাম, পিপি কিনে নিয়ে তখন আমি পরের দিন সকালে, কিন্তু আপনি নিজে বাজারে আসেন না না পিপি কিনতে আমি বাজারে আসিনি, ডাক্তারের ফোন দিয়েছিলাম, হাতিয়ার ডাক্তার ওখানে থাকে, সে তো এই নাম ভাগ, সে তো ফোন দিলাম, বলতে ভাই এখানে পিপি আছে। তো আমি আমার স্বাস্থ্যবাহী মেরাজরা পাঠালাম, মেরাজরা পিপি নিয়ে আসলো। তারপরের দিন আমি পরের দিন সকালবেলা 11:30 থেকে সকালবেলা অনেক, আমি জানি যে পজিটিভ যদি আবার আসে তাহলে আমার এলাকায় এমনি ভালো লোকের বাইরে যেতে দিতেছে না। পজিটিভ যদি আসে, আমি ওই দিন সকাল গেতে উঠেই যত উপকার পাই গরম পানি সেই গলা পোড়ায় ফেলছি, মানে আজকে শেষ করেই দেব, করোনা ভাইরাস আছে আজকেই ধ্বংস করে দেব। সেই গরম পানি মানে সকাল গেতে খালি গরম পানি বেশি খাচ্ছে, গরম ভাতটা দিয়ে খাচ্ছি, গরম ভাত যা খাচ্ছি গরম, সবকিছু গরম পানি। আজকে পরীক্ষা দিতে যাবো, যদি আবার নেই আবার পজিটিভ আসে তো আমি আবার 14 দিন ঢালাই, ঠিক আছে। একটা ভয় কাজ করলো, 10টা-11টার দিক না যায়, আমি 12টার সময় আমার ডাক্তারের ফোন দিলাম, যে 12টার সময় 12টার দিকে পিপি করে তারপরে টাইম দিবি। অনেকে যেহেতু আমার এলাকায় অনেকে বাইরে যাইতে পারতেছে না, আমি দেখলাম যে আমি যদি পিপি ছাড়া যাই তাহলে তো অনেকেই মনে করবে যে বাইরে বেড়ে চলে আসছে, এটা সমস্যা আছে, একটা সমস্যা। বা আমি বাইরে গেলাম, দেখা গেল ওই রাস্তা দিয়ে গেলাম, হয়তো পরের দিন দেখা গেল যে ওই রাস্তার কার তখন তো আমার গালাগালি করে, ওই বাইরে গেছে, ওদের মধ্যে একটা সন্দেহ কাজ করতে পারে, সন্দেহ কাজ করতে, এই জন্য আমি পড়ে গেলাম। যাওয়ার পরে কি আপনি মোটরসাইকেলে? হ্যাঁ আমার মোটরসাইকেল নিয়ে, আর আপনি ছোট বোন আর আপনি কি একসাথে গেলেন? একসাথে দুজনে পরীক্ষা করেছেন একবারে। হাসপাতালে, কালকে হাসপাতালে যা বেশি তো লাগে না, 5 মিনিট লাগে নমুনাটার দিকে দেওয়ার পরে ওই দিন থেকে আসার পরে আইসোলেশনে আবার থাকতে হবে, যেহেতু আমার ওখানে নমুনা দেওয়ার রিপোর্ট না আসা পর্যন্ত তো আমি বেরোতে পারছি না, কারণ পরপর 2টা নেগেটিভ আসলে পরে আমি তখন মুক্ত। তো দেওয়ার সময়ের পরে 4 দিন পরে আবার তখন রিপোর্ট আসলো, আসার পরে তখন রিপোর্ট আসলো যে নেগেটিভ, ঠিক আছে, মানে আলহামদুলিল্লাহ তখন বললাম ঠিক আছে। নেগেটিভটা শোনার পর আপনার ভিতরে খুব একটা আনন্দ, আমি এতদিন ঘরে আছি, আমি আবার বের হতে পারবো, মানে এটা মানে আপনি মনে হচ্ছে যে জেলখানা থেকে আজকে মুক্তি হলাম, মানে মুক্ত আবারও কোলাহল এসে এবং ওই সময় মানে হওয়ার পরে আমি স্যারের ফোন দিচ্ছি, আমার টিটি স্যারের, স্যারের ফোন দিচ্ছি, এফএস স্যারের ফোন দিচ্ছি, আনন্দের খবরটা জীবনে একটা এবং ফারুক মেম্বারের কাছে ফোন দিচ্ছি, আমার এলাকার চেয়ারম্যান জাফর মেম্বার এবং যুবলীগের এবং মুস্তাফার কাছে ফোন দিয়েছিলাম যে আমার নেগেটিভ আসছে, ঠিক আছে। এমন স্যারকে ফোন দিলাম, এমন স্যারকে ফোন রিসিভ করলো না। তারপরে কৃষি অফিসার মাসুদুর রহমান স্যার, আমার অত্যন্ত ভালো লোক,
উনি আমার সবসময় খোঁজ খবর নিতেন। আপনাদের দুজনেরই নেগেটিভ আসে। দুজনের নেগেটিভ আসলো এবং খুব তখন মনের কাছে একটু শান্তি লাগলো যে ফ্যামিলির কাছেও বললাম, তখন ওরা খুব খুশি। নেগেটিভ আসার পরে তো সবাই ইনশাআল্লাহ, আর আমি তখন এটা পোস্ট করে দিলাম, এফবিতে পোস্ট করার পরে অনলাইনে যখন দিলাম তখন সবাই মানে মনের কাছে অনেকেই ভয়তে ছিল যে আসলে ওরা কি হলো। খুব ভালোবাসে তো আপনারা, যারা ভালোবাসতো কাছে মনে রাখতো। হ্যাঁ, ওরা তো খোঁজ খবর নিচ্ছে সবসময়, মানে কন্টিনিউ খোঁজ খবর নেয়। এবং আমি সবসময় একটা জিনিস কি, যখন ইফেক্টিভ হলাম তখন আমি ওই যদিও ফোন ওই সময় বেশি আসতো, আমি একটু লিখছিলাম যে মাঝে ফোন দেওয়ার দরকার নাই। দরকার নেই। তখন দেখলাম যে আমি যখন একাকী থাকি তখন কিন্তু আমার টেনশনটা কাজ করে, ভালো লাগে না। ভালো লাগে না। মানুষের কথা তখন বলতে দেখলাম ভালো যে লাগে। আমি ওই ফোনেই অনেকের সাথে সময় ভালো লাগতো। চ্যাটিং করতাম বা ভিডিও ফোনে। অনেক ছোট ভাই আছে, ছোট বোনও অনেক আছে এলাকার, ও আমার ফোন দিয়ে কথা বলতে নিত। ফোন দিয়ে কথা বলতে দেবে, কি অবস্থা, কেমন আছেন, সময় কাটানোর জন্য। মানে এগুলো করলে পরে কথাবার্তা তখন একটু বেশি বললাম আর কি, যাতে সময়টা কেটে যায়। নিরাপত্তা যেহেতু ঘরের ভিতরে আটকায় আছি, ওই একাকি থাকলে পরে কিন্তু মনের ভিতরে টেনশন কাজ করে। আর একজনের সাথে কথা বলতেছি, হাসি রহস্য করতেছি, তখন কিন্তু ভিতরে ওই রোগ অন্যরকম একটা পরিস্থিতি আছে। মামা, আমরা আবার আপনার কাছে ফিরে যাব, তার আগে দর্শকদের কাছে আমার কিছু কথা আছে। দর্শক, আপনারা শুনছেন করোনার সাথে যুদ্ধজয়ী একজন মানুষের কথা, যে অনেকটা কষ্ট, ত্যাগ, তিতিক্ষা শেষ করে আজ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা তার শেষ পরিণতি বা শেষ পরিস্থিতি তার কাছ থেকে শুনবো। তবে দর্শক, তার আগে আমরা ছোট্ট একটা ব্রেকে যাব। ব্রেকটা পরেই আমরা আবার তার জীবনের এই করোনা সম্পর্কে তার জীবনের গল্প এবং আপনাদের উদ্দেশ্যে শেষ যে ট্রিটমেন্টটা দেওয়া প্রয়োজন সেটা বলবে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দর্শক, ছোট্ট একটা ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসলাম সেই মানুষটির কাছে। এখন সেই মানুষটির কাছ থেকে এই করোনা বিজয়ের শেষ যে ধাপটা সে পার করছে সেই জিনিসটা সম্পর্কে জানবো এবং তিনি আপনাদেরকে কিছু উপদেশ দিবেন, যেটা যদি কখনো কারো করোনা হয় বা হওয়ার আশঙ্কা থাকে, তারা তাদের ব্যক্তিগত জীবনে সেটা ব্যবহার করতে পারে। দর্শক, আমরা চলে যাচ্ছি সেই করোনা বিজয়ী মোহাম্মদ আখির মোল্লার কাছে। ধন্যবাদ। ব্রেকের পরে আমরা আবার ফিরে আসলাম। আর যেহেতু ওই নেগেটিভ আসার পরে আমি আইসোলেশনে আবার থাকলাম, সেখান থেকে কথাটা বলি। থাকার পরে রিপোর্ট যতদিন না পাবো, আবার আর একটা রিপোর্ট দিতে হবে। ওইটা দেওয়ার পরেই আমি মানে সবার কাছে অনুভূতিটা জানাম যে আমি নেগেটিভ আসছি। সবাই তখন একটু আলহামদুলিল্লাহ বলে, মানে সবাই কিন্তু যথেষ্ট পরিমাণ আমার এই ইফেক্টের কথা শুনছে। সবাই কিন্তু সচরাচর দোয়া করছি আল্লাহ যেন সুস্থ করে। অনেকেই আমাদের বলছে, আবার আশ্বাসও দিয়েছে। যেহেতু আমার ফ্রেন্ড ফিরোজ আছে, ওখান থেকে রাজারবাগে প্রশাসনে চাকরি করে, ও ট্রিটমেন্ট নিয়েছে কীভাবে, ওই ট্রিটমেন্টগুলো আমি ব্যবহার করছি এবং ইউটিউবে ঢুকে কীভাবে লোকজন নিছে ওইগুলো আমি গ্রহণ করছি আর কি, এটা কীভাবে ট্রিটমেন্ট নিতে হবে। তো ওইগুলো দেখার পরেও অনেকে আশ্বাস করছে যে ভালো হয়ে যাবে। এটা
ভালো লাগছে কি যে সবাই একটা আশ্বাস দিচ্ছে যে এগুলো কিছু না। আমিও ওইটাই দিচ্ছি, সবাই ওইটাই বলছে যে এগুলো কিছু না হয়, এগুলো তো হয়ে সারি যাচ্ছে অনেক অ্যাভেলেবেল। আমিও তো দেখতেছি টেলিভিশনে 2000-3000 লোক ভালো হয়ে যাচ্ছে, অনেক লোক ভালো হয়ে গেছে, 70-80 হাজার, বাংলাদেশেও প্রায় 70,000-এর কাছাকাছি ভালো হয়ে গেছে। তো আমি জানি যে আমাদের বয়সে, আর আমি দেখছি যে ইয়াং জেনারেশন যারা, এদের তো অল্প কিছু খাওয়া দাওয়া করলে পরে, যেমন মালটা আছে, লেবু প্রচুর পরিমাণে খাইছে, আম, টক আম, এগুলো খেলে আমি জানি যে আমার শরীরে অ্যান্টিবডি তৈরি করতে হবে। কারণ অ্যান্টিবডি আমার শরীরে তৈরি হয়ে গেছে, আমি অলরেডি এখন 2জন ব্যক্তিকে প্লাজমা দিয়ে ভালো করতে পারবো আলহামদুলিল্লাহ। তো ওই দিক থেকে আমি মনোবল কখনো হারাইনি, এবং কালাখালী উপজেলার আমার কোয়াডিয়ার স্বেচ্ছাসেবক যেমন ফারুক মেম্বার আছে, মর্নিং ওয়ার্ডের করিম মেম্বার, তারপরে জামিল মেম্বার, জাফর মেম্বার, ছাত্রলীগের সভাপতি সোহাগ, এরাও কিন্তু আমার পাড়ে গেছে। এরাও কিন্তু, আমি কিন্তু একসাথে, আমি এই দিক থেকে খুব সচেতন আগে থেকেই ছিলাম, তারপরে ইলেকটেড হয়েছি আমি কোথা থেকে যাবে মানুষ। আমিও কিন্তু এক সময় করোনার যুদ্ধে, করোনার সময় কাজ করছি মাঠ পর্যায়ে, অনেক ত্রাণ বিতরণ করছি, সেটা অনেকেই আপনার এদিকে দেখছেন, সেটা আমি ফিল্ড পর্যায়ে কাজ করছি। কিন্তু তাদেরও বলছি, এবং যারা এই ছাত্রলীগ বলে এরা আমার বাসায় গেছিল, এরাও কিন্তু একটা কথাই বলছে যে আপনি তো সচেতন, আপনি তো সবকিছু আমাদের সাথে কাজ করছেন। তো এরাও একটা মনোভাব আমার বলে, তারপরেও এরা বলছে যে ঠিক হয়ে যাবেন, আপনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন সুস্থ হয়ে অতি দ্রুতই। এদের একটা আল্লাহ তাআলা একটা সবার দোয়াটাই কবুল করছে। আসার পরে তো আর একবার রিপোর্ট দিলাম, 3 দিন পরে আবারও রিপোর্ট আসলো, নেগেটিভ আসলো। আলহামদুলিল্লাহ দেখলাম যে এখন পুরোপুরি, যেহেতু 2টা নেগেটিভ আসার পরে তো তখন তো ওর ভিতরে আর কোনো বিষয় থাকতে পারে না, কাজ করতে পারে না কিছু না। কারণ একটা নেগেটিভ, প্রথমে একটা পজিটিভ আসছে, দ্বিতীয়টা নেগেটিভ আসছে, এমন ব্যক্তির আছে যে তৃতীয়টা যে আবার পজিটিভ আসছে, আবার দিলেন পরীক্ষা করার জন্য। হ্যাঁ, এই জন্যই সন্দেহ দূর করার জন্য, যেমন আমাদের কালখালী ওসি স্যার কিন্তু এরকমই আসছে আমার জানা মতো। তো এই জন্যই সন্দেহে কিন্তু আর একটা পরীক্ষা দেওয়ার পর পরপর 2টাই নেগেটিভ, তখন আপনি একবারে শিওর যে আপনি দেখলাম যে, তারপর অনেক স্যারের কাছে ফোন করে, স্যার বলে যে আপনি 2-3 দিন রেস্টে থাকবেন, 1 সপ্তাহ রেস্টে থাকবেন। চেয়ারম্যানের ফোন দিয়েছিল আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হালিমা বেগম, খোঁজ খবর নিয়েছে, তারপরে সুস্থ হয়ে যাবো, নিশানা ফোন দিয়েছিল। এরকম দেখলাম যে আমরা সবাই একটা দোয়া করছে, যে সবাই আমরা কিন্তু দোয়া করতেছি, আমার ইসলামী ফাউন্ডেশনের যত শিক্ষক আছে এরা কিন্তু সব সময় আমাদের দোয়া করছে, মসজিদে সব মিলে আর কি আল্লাহ তাআলা সুস্থ করছে, নিয়ে আসছে আমাদের মাঝে। হ্যাঁ, সবার মাঝে ফিরে আসছি, অনেক আনন্দ পাইছি যে আবার এই মানে একটা পুনর্জন্মনে বিশ্বাস করি না, কিন্তু সেরকম কিছু একটা যে একটা জন্ম হলো। হ্যাঁ, আপনার নতুন, কারণ আমি যে 23-24 দিন আইসোলেশন আছি, আমি কিন্তু সবসময় ম্যাক্সিমাম সময় কিন্তু মানুষের সাথে আড্ডা দেই বা সময় দেই, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, মানে এই কাজটা আমি কিন্তু ম্যাক্সিমাম সময় ঘুরে বেড়াই, সবাই দেখে, ঠিক আছে। আর সেই ব্যক্তি যদি ঘরে বন্দি থাকে, তার তো আর ভালো লাগে না। আমার তো ওই কাজটা করতেছি যে আমি কতদিন পরে ঘর থেকে বেরোবো, দেখা, ওই একটা আড্ডা, ওটা খুব কষ্ট লাগতেছে নিজের মনের কাছে। হ্যাঁ, তখন একটু আনন্দ লাগতেছে যে আমি আবার তাদের মাঝে আচ্ছা, আপনি যখন এই আইসোলেশন থেকে বের হয়ে বন্ধু বান্ধব ভাই ব্রাদারের সাথে দেখা করলেন, তখন আপনার ওদের ভিতরে কি কাজ করতেছিল? আপনার কাছে আসতে, কথা বলতে, মানে ওদের কি কাজ আপনাদের বোঝা আসছিল? আসলে আমি যাদের সাথে বেড়াইছি, কোনো দ্বিধাবোধ করতেছিল আপনার সাথে মিশতে? না, আমি যাদের সাথে বেড়াইছি ওরা, আমি যখনই নেগেটিভ হয়েছি তখন কিন্তু যে অনেকেই জানে না, কিন্তু এফবিতে অনলাইনে অনেকেই থাকে, তখন কিন্তু বিষয়টা আমি হওয়ার পরে অনলাইনে দিয়ে দিয়েছি, সুস্থ হয়ে গেছি, সচেতন আমি সুস্থ হয়ে গেছি। কিন্তু অনেকের দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, এখনো কিন্তু অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব, ওই বাড়িতে করোনা হয়েছে, আমার বাড়িও দেখবার আসে অনেকে, আপনার বাড়ি তো ভাইরাল হয়ে গেল। হ্যাঁ, আমার বাড়িও দেখবার আসে, কয় যে ওই বাড়ি করোনা হয়েছে, কোন বাড়িটা আছে, কয় ওই বাড়িটা দিয়ে আসে। আমি দেখছি এরকম বাড়িও দেখতে আছে করোনা, কয় যে আমার করোনা রোগী দিয়ে আপনারা কেমন কেমন ভালো, আসলে করোনা রোগী আসলে একটা মানে হাস্যকর ব্যাপার, পশুটা মানে যে চিড়িয়াখানায় যেভাবে একটা পশু দেখতে যায় ঠিক ওইভাবে আপনি জানালেন আমার
অনেকেই দেখছি যে আমাদের মানে এখনো অনেকে দেখি পরে তাকায় থাকে, ঠিক আছে, এই কাছে আসে না। আবার অনেকে পাই দিয়ে যাচ্ছি কয়ে বুঝে ওর করোনা হয়েছিল। ওই যে আর কি সমালোচনা না। তবে আমি তাদের সাথে বেড়াতাম সবসময়, বেড়াতাম দিয়ে ম্যাক্সিমাম সময় দিই আমি উপজেলায় এই সাইডেই সময়টা বেশি আমার চলে, বেশি সময় থাকি। আমি উপজেলায় নাহলে এই সাইডে বাজার সাইডে থাকি, যেহেতু অনেকটি প্রজেক্ট নিয়ে কাজ করতেছি সেই হিসেবে এই সাইডে থাকি বেশি। তো ওরা প্রাথমিক পর্যায়ে যখন ওরাও তো দেখছে যে ভালো হয়ে সুস্থ হয়ে গেছে, তখন ওরা কিন্তু আমাকে দ্বিধাবোধ করেনি যে আপনার কাছে যাওয়া যাবে না। ওরা প্রয়োজন আমাকে জড়িয়ে ধরছে আর যে ভাই কতদিন পরে আসছে, মানে ওরা পায় আমি সেতু টেতুরে পায়, মানে ওরা যে ভাই কতদিন পরে আপনার সাথে আবার দেখা। আমার ফিরে আসলে আমাদের মাঝে একটা ওরা কিন্তু অনুভূতি। আমার দ্বিধাবোধ করেনি যে করোনা হয়েছে ভাই আপনি সবসময় বাড়ি থাকেন আমাদের ধারের কাছে আসবেন না, তেমন না। ওই দিন কিন্তু আমার সাথে ওরা সবসময় বেড়াচ্ছে। এখন যখন আমি সকালবেলা একটা দারুণ কথা যে যখন আমি 13 তারিখে সকালবেলা 6টা ফজরের নামাজ পড়ার পর একটু রেস্ট নিই, 6:30টার দিকে আমরা একটা নতুন জায়গাতে একটা প্রজেক্ট চলতেছিল অবশ্যই। তো এখানে আমি সেতু আর তোরা 3জন ব্যক্তি সকালবেলা পড়ে বেরিয়েছি। তারপরে ওইখানে রূপসা ঘন্টাখানিক সময় গেছি, রূপসা বেড়াইছি। তারপরে উপজেলায় গেছি, একটি ঝামেলায় গেছি, বিভিন্ন অফিসে গেছি, তারপরে ইউনিয়ন ব্যাংকে গেছি, কিছু টাকা পয়সা লেনদেন করলাম। তারপরে সোনালী ব্যাংকে আসলাম। আসার পরে ওই দিন মোটামুটি 2টা বাজে আর কি। 2টার পরে 3টা একটু রেস্ট কুসুর করে একটু ঘুমায় নেওয়ার চেষ্টা করি। তো আবার সে তো আবার ফোন দিল ভাই বাজার থেকে আসেন, তখন বাজে 4টা। আমি গাড়ি নিয়ে বেরোবো, সব কিছু গাড়িটা নিয়ে বেরোবো, আমি রেডি বেড়াইছি, দরজার কাছে আসি গাড়ির কাছে দাঁড়াইছি। এমন সময় হাসপাতাল থেকে ফোন দিল, বলে যে মামা ফোন দিল, বলে যে তোমার আর তোমার বোনের টেস্ট দিয়েছিলে ওটা পজিটিভ আসছে। আবার পজিটিভ আসছে প্রথম মানে সকালে প্রথম দিনের ঘটনা, প্রথম দিন আর কি। ওদের সাথে বেড়াইছি, ওদের সাথে সকালবেলা সময় দিয়েছি। তখন আমি দেখলাম যে আমি তো আর বেরোনো যাবো না। যেই পজিটিভ হয়েছে তখন আমি গাড়িটা ঘ্যাপ করে ঘরের ভিতর ঢুকে, তো আমি গাড়িটা তখন ঘরের ভিতর ঢোকালাম। ঢোকানোর পরে গাড়িটা কি করে ঘরটা দরজা বন্ধ করে দিলাম। ওরা ফোন দিচ্ছে, বাড়ি থেকে জানে না। না বাড়িতে মুহূর্তে বলিনি। আমি বাড়িতে বললাম যে কারোর দিকে আসাতে যদি মারা বললাম যে একটু সবাই সাবধানে আসার দরকার নেই, ছোটো বোনের ঘরে বসেছি, আসার দরকার নেই, রুমটা 8টা দিয়ে 2জন ওখানে থাকলাম। তো ওরা এসের পরে তো ওরা বিকেলবেলা ঘুরতে গেছে, আমার সাথে যাবে। ওই সময় আমি যাইনি, মিস্টেক করলাম, যেহেতু আমি এদিকে ওরা তো জানে না। আমি তখন ওরা ফোন দিলাম, বললাম যে তোমরা কোথায় আছো? তারপর যে আমরা তো এক জায়গায় ঘুরতে আসছি। ঘুরতে আসছো, কি অবস্থা তোমাদের? কয় ভালোই তো অবস্থা। মানে বলতে চাচ্ছেন কিন্তু বলতেছেন এরকম একটা পরিস্থিতি। সুস্থ আছো? হ্যাঁ ভাই সুস্থ আছি, তো আমরা কোনো সমস্যা নেই তো। কয় না আমাদের কোনো সমস্যা নেই তো, আপনি আসবেন না কেন? আমি বললাম যে তুমি এক কাজ করো, আমি প্রথমে বলতেছিলাম তুমি ওই যে মিতুল ভাই ই দিতে চাইছিল না সবাই আমাদের যারা করছে ওষুধ সবাই খাইতে বলছিল, তুমি একটু পাংশা যাও। ভাই ফোন দিলাম, তারপরে কি ভাই ওষুধ লাগবে কেন? এখন লাগবে, তুমি যা সকালবেলা বসতেছো তো আমি হলো আমার আজকে রিপোর্ট আসছে। তখন বলতেছি কি ভাই এখন আমার আজকে রিপোর্ট দিছে, তোমার বলছিলাম যে আমি এসে দিছি নমুনা দিছি, এখন কি অবস্থা তাহলে? আমি বললাম যে আমার পজিটিভ আসছে। কি ওরা একটা মনে হয় কি কয় কি কোন ভাই আপনি আমার সাথে সকালবেলা বেড়াইলে নিয়ে একসাথে সবসময় গাড়িতে গেলাম, আপনি তো এই কথাটা দিচ্ছেন আমরাও শেষ। ঠিক আছে, ওরা তো মনে করে যে ওইটা কিসের আনন্দ, ওরা ওই জায়গায় বসে গান বাজনা করতেছিল, ঠিক আছে, নদীর ধারে বসে। ওরা ওইটা শোনার পরে ওরা উঠে চলে আসে, উঠে আসার পরে উৎসব বাজার চলে আসে, ঠিক আছে, গান বাজনা সবাই থক হয়ে গেছে। সবার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করে আমাদের হলো। আখের বার বয়সে তালিকারে তো আমরা সারাদিন একসাথে ছিলাম। একসাথে বেরোলাম, তো এই বয়সে তাহলে তো আমার হয়েছে আমাদের নমুনা ভাই আমারও তো তাই আছে। তো
ওরা না কারণ ওরা তোমার মানে ওরা যেটা ইনশাআল্লাহ তোমার নেগেটিভ আসবে আমার তো সিম্পটম নেগেটিভ না তাহলে ঠিক আছে ভাই আমি সকালবেলা ওষুধ আনি যথেষ্ট পরিমাণ ওষুধ দিয়ে আমাকে এবং ওরা ওষুধগুলো খাইছে ইনশাআল্লাহ ওই ওষুধগুলো ভিতরে দিয়ে দিয়েছি হাসপাতাল থেকে একই ওষুধ যেহেতু মিতুর ভাই কালকারি হাসপাতালের ওষুধগুলো সাপ্লাই দিয়েছে তো ওই ওষুধগুলো যেহেতু ওখান থেকে নিলাম হাসপাতাল থেকে আর ওষুধ নিই মিতুর ভাইয়ের ওষুধ দিয়ে আমি খেয়েছি তো সর্বশেষ এভাবেই আমি সুস্থ আর কি এখন ইনশাআল্লাহ সুস্থ আছি সব মিলে 27-28 দিন যাওয়ার পরে আমি ঘর থেকে বেরোয়েছি এখন সবার সাথে বেরোয়েছি বন্ধু বান্ধব এখন আমাকে মানে হেও করেন না যে আপনার কাছে যাওয়া যাবে না এখন ভালো লাগে আমি একটা আতঙ্ক ছিলাম যে আসলে আমার পজিটিভ আসছে তারপরে যদি সুস্থ হই ওরা গ্রহণ করবে কিনা একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল কিন্তু না আসলে সব মিলে করোনাকে আসলে আতঙ্ক নাই এটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করা যাবে না এটা নর্মালি সেরে যাবে সেরে যাবে আমি সংক্ষেপে ট্রিটমেন্টের কথাগুলো আবার একটু বলে দেব আমি অল্প কিছু কথা বলি যে আসলে ট্রিটমেন্টটা কি নিতে হবে আর একটু আমি বলবো যেহেতু এই ভিডিওর মাধ্যমে আশা করি যে একজন ব্যক্তি চিকিৎসা নিয়ে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন 3 থেকে 4 দিন বা 5 দিন এরকম করলে পরে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন আমি সেই বিষয়ে বলবো যেহেতু বাজারে পাওয়া যায় ওষুধগুলো টক্সিন 100 এই ওষুধটা আপনারা প্রতিদিন 7 দিন খান একটানা 7 দিন প্রতিদিন রাতে একটা ইসকাবো 6 যদি পান তাহলে প্রতিদিন একটা করে সকালে একটা আর রাতে একটা ইসকাবো 12 যেটা পাবেন ওইটা যদি পান তাহলে পরে প্রতিদিন রাতে একটা করে এবং এইটা কন্টিনিউ 7 দিন খাবেন এবং যথেষ্ট পরিমাণে আক্রান্ত হওয়ার পরে কিন্তু আমি বলতেছি এবং যথেষ্ট পরিমাণে আপনি লেবু খাবেন ভিটামিন সি জাতীয় টক জাতীয় মালটা প্রয়োজনে খেতে পারেন টক আম খাইতে পারেন এই জাতীয় খাইতে হবে এবং প্রচণ্ড এই যে আপনি আদা লবঙ্গ দিয়ে একটু চা বানায় গরম করে খেলেন আবার একটা বিষয় হলো আবার গরম পানি করে ওর ভিতরে একটু লেবু দিয়ে ওইটা কুলি করতে হবে গড়গড় করে কুলি করে ওই পানিটা আবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওই পানিটা কিন্তু বাইরে ফেলানো যাবে না কুলি করে ওই একটা পাত্রে রাখতে হবে এটা বাইরে আমিও এই সিস্টেমে করছি একটা পাত্রে রাখছি ওই পাত্রটা একটা নির্দিষ্ট স্থানে যা ওই পানিটা ফেলাইছি যাতে ওই কারণ ওই ভাসটা যদি পানিতে থাকে ওইটা যদি আবার এখানে ফেলাই পরিবার লোক এফেক্ট হবে সেই দিক মাথায় রেখে ওই পানিটা আমি একটা পাত্রে রাখছি ওটা আবার বাইরে ফেলে দিচ্ছি নির্দিষ্ট এখানে যেখানে লোকজন যায় না ফেলাইছি আরেকটা হলো এগুলো তো খাবেন তারপরে আর মূল ট্রিটমেন্ট হচ্ছে যে আপনি একটা পরিষ্কার পাত্রে পরিষ্কার পানি নেবেন 1 লিটার মতো নিলেন নেওয়ার পরে ওর ভিতরে 3টা লেবু কেটে দিলেন 4 করে আস্ত লেবু কাটিয়ে দিয়ে দিলেন 100 গ্রাম মতো আদা দিলেন একটা বা 2টা রসুন দিলেন তারপরে লবঙ্গ দিলেন 7 থেকে 8 বা 10টা লবঙ্গ দিলেন একটু সরিষার তেল খাঁটি সরিষার তেল দিলেন ওর ভিতরে এরপরে লবণ দিলেন খানিক তেজপাতা দিলেন এলাচ দিলেন এগুলো দেওয়ার পরে একটা পরিষ্কার পাত্রে এটা জ্বালাইতে হবে হিট দিতে হবে হিট দেওয়ার পরে যখনই হবে ওইটার ভিতরে এক ধরনের ভাপ বাষ্প বেরোবে ওই বাষ্পটা যখন বেরোবে প্রচন্ড গরম হয় যখন নেবেন ওটা পাতিলের কাছে মুখ নিয়ে তারপরে একটা গামছা দিয়ে এরকম ঢাকতে হবে পুরোটা মুখ দিয়ে ঢাকতে হবে যাতে এই বাষ্পটা বেরোয় নিয়ে যায় বাইরে যাতে বেরোয় নিয়ে যায় মুখটা নিয়ে তারপরে ওই দেখা গেল পাতিলের ওখানে মুখটা দিলে পরে প্রচন্ড মুখ ঘামবে কারণ এটা তো অনেক গরম গলা টলা দিয়ে ঠান্ডা থাকলে পরে গলায় নিতে পারে এদিকে ওই গরমটার আঁচটা দিতে পারে তা দেওয়ার পরে ওইটা নাক দিয়ে টাইনে এরকম বাইরে ছেড়ে দিতে হবে নাক দিলে পরে প্রচন্ড নাকে এক ধরনের ঝাঁজ হবে যেহেতু মশলা জাতীয় ওই তো ঝাঁজ আছে এক ধরনের নাক দিয়ে নাক যারা করতে পারে পরে অনেক কষ্ট হবে তারপর ওটা নিতে হবে এটাই ওষুধ এখন যেহেতু করোনার ভ্যাকসিন এখন তৈরি হয়নি নেওয়ার পরে এটা প্রতি ঘন্টায় যদি না পারেন প্রতিদিন 5 থেকে 6 বার 6 থেকে 7 বার এটা প্রতিদিন নিতে হবে নেওয়ার পরে ওইটা আবার ওই যে পানিটা একটু ঠান্ডা যখন হয়ে যাবে হালকা গরম থাকবে ওইটা কি করবেন
একটু চুমুক দিয়ে খাবেন, 5 থেকে 5 ডেট বা 6 ডেট একটু খাইলে পারে ইনশাল্লাহ। এইগুলো করেন বাড়িতে, আশা করি যে করোনা রোগী 3 থেকে 5 দিনের ভিতরে সুস্থ হয়ে যাবে। আশা করি যে এভাবে আপনারা ট্রিটমেন্টগুলো নেবেন, আমিও এভাবে নিয়েছি। এবং পূর্বে যারাও করোনা থেকে ভালো হয়েছে তারা এই ট্রিটমেন্টগুলোই ব্যবহার করছে, এবং আমি বিভিন্ন জায়গা থেকে যাদের ইফেক্টেড হয়েছে তাদের কাছ থেকেও আমি এই পরামর্শই পাইছি। তো সব মিলে আল্লাহর রহমতে আশা করি যে আপনারা সবসময় যারা ইফেক্টেড হয় নাই, আশা করি যে প্রয়োজন ছাড়া বাইরে কেউ বেরোবেন না, বিশেষ প্রয়োজন ছাড়া সবসময় মাস্ক মুখে পরবেন। এবং যারা ইফেক্টেড হয়নি এরাও বাড়িতে সবসময় লেবু, ভিটামিন সি জাতীয় এগুলো খাইতে পারেন। লেবু তো আসলে তো উপকারী জিনিস, টক জাতীয় এগুলো খাবেন। আশা করি যে যারা হন নাই তারাও সুস্থ থাকি, আমি আশা করি যে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আমিও আল্লাহর রহমতে সুস্থ হয়েছি। সবাইকে ধন্যবাদ জানাই এরকম একটা ভিডিও করার জন্য। আশা করি যে এই ভিডিওটা সবারই উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও ভালো ভালো ভিডিও এই চ্যানেলে আছে। জিকে ভয়েস জ্ঞান এই সাবস্ক্রাইব করবেন। আপনারা চ্যানেলটি অনেক সুন্দর সুন্দর ভিডিও তো ওরা তৈরি করে, এই ভিডিওতেও আপনারা উপকৃত হবেন। আশা করি যে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, উপকৃত হবেন। ধন্যবাদ। দর্শক, ঘড়ির কাঁটা টিক 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 করে আমাদের মাঝ থেকে সময় কিন্তু বিদায় নিয়ে চলে গেল। সময়ের কারণে আমরা আজ আপনাদের মাঝ থেকে বিদায় নিতে বাধ্য হচ্ছি। দর্শক, অন্য কোনো দিন অন্য কাউকে নিয়ে, অন্য কোনো বিজয়কে নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই ঘরে থাকবেন। এই অনুষ্ঠানটি নিবেদন করেছিলেন আল আমিন প্লাস্টিক এপি কোম্পানি, যাত্রাবাড়ি, ঢাকা, বাংলাদেশ। তার পক্ষ থেকে আমাদের আজকের অতিথির জন্য থাকছে সামান্য কিছু উপহার। অবশ্যই তিনি আমাদের উপহারটি গ্রহণ করে আমাদেরকে আনন্দিত করবেন।